তারপরে তোমাদের এই বেনজিন টলুইনের মধ্যে মনে করো যে বেনজিনের মধ্যে কিন্তু কোনো গ্রুপ যুক্ত নাই, বলো সক্রিয়কারী বলো আর নিষ্ক্রিয়কারী বলো, কেউ কিন্তু নাই। বেনজিনের যে সক্রিয়তা, বেনজিনের মধ্যে 3টা পাই বন্ধন আছে, তাই সেখানে ইলেকট্রোফাইল আকর্ষণ করে। তবে বেনজিন বলয়ের মধ্যে যদি হাইড্রোজেন এর জায়গায় কোনো একটি গ্রুপ, যেমন মিথাইল গ্রুপ আসতে পারে, নাইট্রো গ্রুপ আসতে পারে, তাহলে মিথাইল গ্রুপ আইসা কি করে যৌগটাকে, বেনজিন বলয়টাকে আরো সক্রিয় করে। কেমনে করে? রেজোনেন্সের মাধ্যমে, ইলেকট্রন দানের মাধ্যমে করে। সেই রেজোনেন্স কাঠামোগুলো, এবং কেন টলুইন বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় হলো, নাইট্রোবেনজিন কেন বেনজিন অপেক্ষা কম সক্রিয় হলো, তাহলে এখানে কিন্তু ওই গ্রুপটি কিন্তু দায়ী। নতুন যে গ্রুপটা এসে বেনজিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এগুলো কেন হলো রেজোনেন্স সহ সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে। তার মানে বিভিন্ন যৌগের সক্রিয়তার তুলনা, বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন, এদের মধ্যে কে বেশি সক্রিয়, কেন সক্রিয়, কে কম সক্রিয়, কেন কম সক্রিয়, মানে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। মানে মিথাইল মূলক যদি বেনজিন বলয়ে থাকে, তাহলে যৌগটা কি হয়? টলুইন হয়। টলুইনকে পরবর্তীতে তুমি যদি আবার নাইট্রেশন করো, তাহলে কি নাইট্রো মূলকটা যে কোনো জায়গায় আসবে, নাকি নির্দিষ্ট অর্থোপ্যারা অবস্থানে আসবে? অর্থোপ্যারা অবস্থানে আসবে। কেন? কারণ মিথাইল মূলকটি হচ্ছে অর্থোপ্যারা নির্দেশকারী। কেন মিথাইল মূলকটি অর্থোপ্যারা নির্দেশকারী? কারণ মিথাইল মূলক বেনজিন বলয়ে যুক্ত থাকলে নিম্নরূপ রেজোনেন্স কাঠামো হয়, আর এই রেজোনেন্স কাঠামো থেকে দেখা যায় বলয়ের অর্থোপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, ফলে ইলেকট্রোফাইল সেখানে আসে। এইভাবে সুন্দর করে ব্যাখ্যাগুলো দিতে হবে। তোমাদের পড়ানো হয়েছে, দেখো। আর হয়তো একটা ক্লাস পাবো বা 2টা ক্লাস পাবো তোমাদের পরীক্ষার আগে, এর ভিতরে তোমাদের এইগুলা নিয়ে নতুন কোনো পড়াবো না, রিভিশন করব, এমসিকিউ গুলো পড়াবো। তারপর 3 নাম্বার চ্যাপ্টার যেটা আছে তোমাদের পরিমাণগত রসায়ন, এটা পুরাটাই ম্যাম পড়াবে। সিকিউ প্রশ্নগুলো প্রয়োজন আমিও পড়াবো ওই চ্যাপ্টারটা, হ্যাঁ আমিও কিছু পড়াবো, ম্যামও কিছু পড়ালো, এমসিকিউ গুলো পড়াবো। মানে তোমাদের পড়ার মধ্যেই, মানে তোমরা একটা ধারণা পাবা ক্লাসগুলো করতে পারলে প্রশ্নটা কেমন হচ্ছে। প্রি টেস্ট পরীক্ষার প্রশ্নটা 30টা এমসিকিউ হবে, 2টা সিকিউ হবে, 20 নাম্বার, 30টা এমসিকিউ, 30 নাম্বার, মোট 50 নাম্বারের পরীক্ষাকে আমরা 100 নাম্বারে কনভার্ট করে তোমাদের রেজাল্টটা পাবলিশ করব। 100তে কত পেয়েছো? 50-এ যে যত পায় 100তে তার ডাবল পাবে, সেই অনুযায়ী আর কি। কারণ 100 নাম্বার পরীক্ষা অনলাইনে নেওয়া একটু টাফ। এত খাতা হবে, এত লেখা হবে, এত ইমেজ হবে, এগুলা জায়গা দেওয়া তো ড্রাইভে কঠিন হয়ে যাবে। তো যার কারণে আমাদের আসলে সিকিউ পরীক্ষাটা একটু কম নিতে হয়েছে, 20 নাম্বার, আর এমসিকিউটা একটু বেশি নিতে হয়েছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা টেস্ট পরীক্ষায় তোমাদের ফুল বোর্ড স্টাইলে পরীক্ষাটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করছি হবে, বোর্ড পরীক্ষা অনুযায়ী হবে। তো এরপরে স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে বেনজিনের 3টি যে ত্রিবন্ধন আছে এটা প্রমাণ করা টুলুইন হতে টিএনটি দুইটা মনে হয় নাই। হই মানে একটা হয়তো হয় নাই টলুইন থেকে টিএনটি আসলে, কিন্তু হয়েছে, আবার একদিক থেকে হয়েছে, কিছুটা হয়েছে আর কি। কিন্তু বেনজিনে 3টি দ্বিবন্ধন আছে, এটা তো সহজ। বেনজিনের এক অণুকে প্রশমন করতে 3 অণু হাইড্রোজেন লাগে, বেনজিনের এক অণুকে প্রশমন করতে 3 অণু ক্লোরিন লাগে। তো যদি একটা দ্বিবন্ধনকে প্রশমন করতে একটা ক্লোরিন লাগে, তাহলে 3 অণু ক্লোরিন যেহেতু লাগছে, 3 অণু হাইড্রোজেন যেহেতু লাগছে, তো বেনজিনের মধ্যে 3টা দ্বিবন্ধন আছে, প্রমাণ করো। এই বিক্রিয়াগুলো করানো হয়েছে, এগুলো আসলে একটু দেখলেই হয়ে যায়, সব ক্লাসে করেই দেওয়া হয়। এগুলা একটু দেখতে হয় স্বামী প্রশ্নগুলো। মানে কোনো একটা পাই বন্ধনকে বা একটা দ্বিবন্ধনকে প্রশমন করতে একটা কি লাগে? হাইড্রোজেন অণু লাগে, অথবা একটা ক্লোরিন অণু লাগে, অথবা একটা ব্রোমিন অণু লাগে। তাহলে বেনজিনের এক অণুকে বা বেনজিনের 1 মোলকে প্রশমন করতে যেহেতু 3 মোল হাইড্রোজেন লাগতেছে, 3 মোল ক্লোরিন লাগতেছে, তাহলে অবশ্যই প্রমাণ করে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং তার মধ্যে 3টি দ্বিবন্ধন আছে। 3টি দ্বিবন্ধন থাকার কারণেই 3 মোল হাইড্রোজেন অথবা 3 মোল ক্লোরিন লাগছে। এই বিক্রিয়াগুলো প্রমাণ করে বেনজিনের অণুতে 3টি করে দ্বিবন্ধন আছে। আচ্ছা প্রয়োজনে আরেকটু দেখাই দিব যদি না হয়ে থাকে। খেয়াল করো আবার, অর্গানিক কেমিস্ট্রি থেকে আর কি দিয়েছি সিলেবাসে, সেটা হচ্ছে বিভিন্ন কার্যকরী মূলকগুলো শনাক্তকরণ। দেখো কার্যকরী মূলক 4টা ভালো করে পড়বা, একটা বাদ রাখছি, একটা টেস্টের জন্য পরে পড়াবো, সেটা হচ্ছে এমিনো গ্রুপ। কার্বিল এমিন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি এমিন কিভাবে শনাক্তকরণ করতে হয় এটা পড়াই নেই, এটা পরে পড়াবো। আর বাকি 4টা হয়েছে কি? জৈব অ্যাসিড কার্যকরী মূলক শনাক্তকরণ সোডিয়াম বাইকার্বনেটের দ্বারা, অ্যালডিহাইড কিটোন কার্যকরী মূলক শনাক্তকরণ টলেন বিকারক ফেলিং দ্রবণ দ্বারা, আর হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক শনাক্তকরণ ধাতব সোডিয়াম অথবা PCl5 যোগ করে করা যায়। হ্যাঁ, এই গেল কার্যকরীমূলক শনাক্তকরণ। তোমাদের কার্যকরীমূলক শনাক্তকরণ ভালো করে পড়বা। এমন পরীক্ষা খুব কম দেখছি যেখানে একটা কার্যকরীমূলক শনাক্তকরণ আসে না, হয় অ্যালডিহাইড কিটোন, না হয় জৈব অ্যাসিড, না হয় অ্যালকোহল, না হয় প্রাইমারি এমিন। সো কার্যকরীমূলক শনাক্তকরণটা ভালো করে পড়িও, একটা পাবাই, 3 নাম্বার পাবাই, নিশ্চিত থাকো। এরপরে কি দিয়েছি? এরপরে দিয়েছি অ্যালকোহল আর ফেনল, অ্যালকোহল আর ফেনল, অ্যালকোহল আর ফেনল, এগুলা নিয়ে পড়বা। কি পড়বা অ্যালকোহল থেকে?
বিভিন্ন কোত্থেকে কিভাবে কিভাবে অ্যালকোহলকে প্রস্তুত করা যায়। যেমন গ্রিগনাট বিকারক থেকে আমরা বিভিন্ন অ্যালকোহল প্রস্তুত করতে পারি, অ্যালডিহাইডকে বিজারণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এরপরে মনে করো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে লুকাস বিকারক দ্বারা পার্থক্যকরণ করা যায়, জারণ বিক্রিয়া দ্বারা কিভাবে পার্থক্যকরণ করা যায়, এগুলো পড়তে হবে। ফেনল কেন অম্লধর্মী, হ্যাঁ, ফেনল থেকে কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করা হয় পড়াইছি, ফেনল থেকে কিভাবে অ্যাসপিরিন প্রস্তুত করতে হয় পড়াইছি, এগুলো পড়তে হবে। ফেনল থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি, বেনজিন প্রস্তুতি, ফেনল থেকে বেনজিন কিভাবে প্রস্তুত করতে হয়, ফেনলকে জিঙ্কের গুঁড়া সহযোগে তাপ দিলেই বেনজিন পাওয়া যায়। তাহলে ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে কিভাবে তুমি প্যারাসিটামল, ফেনল থেকে কিভাবে তুমি অ্যাসপিরিন, কথাগুলো খেয়াল করো। ফেনল থেকে প্যারাসিটামল, অ্যাসপিরিন এবং বেনজিন কিভাবে প্রস্তুত করা হয় লাগবে, এগুলো বুঝতে পেরেছো। আর ফেনলের শনাক্তকরণ, ফেনলের শনাক্তকরণ করা হয় কিভাবে, ফেনল শনাক্তকরণটা আজকে একটু দেখাই দিব না হয় প্রয়োজনে, ফেনল কিভাবে শনাক্তকরণ করতে হয়। হ্যাঁ, ফেনলের শনাক্তকরণ কিন্তু আসে, ফেনলের মধ্যে ওএইচ আছে, এটা কিন্তু অ্যালকোহল না। অ্যালকোহলের শনাক্তকরণ যে প্রসিডিউরে করা হয়, যে পদ্ধতিতে করা হয়, যে যৌগ দিয়ে করা হয়, যেভাবে করা হয়, ফেনলের শনাক্তকরণ কিন্তু ওই রকম না, কারণ ফেনল তো অ্যালকোহল না, ফেনল তো অ্যাসিড। তাহলে ফেনলের মধ্যে ওএইচ থাকা সত্ত্বেও ফেনল কেন অ্যাসিড, তো এটা নিয়ে একটু কথা বলবো। আর ফেনলের একটা ছোট্ট পড়া আছে, এটাও পড়াই দেব এখন। সৌরভ খান আমাদের আনভেরিফাইড একটি এই আমাকে দিয়েছে, আনভেরিফাইড কাউকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না। হুম, তো একটু খেয়াল করো তোমরা। ফেনল নিয়ে আরেকটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন একটু আজকে দেখাই দিচ্ছি। আসলে এতক্ষণ কথা বলছি তোমাদের সাথে, আমার ইলেকট্রিসিটি আজকে সকাল থেকে 6:30টায় ফজরের নামাজের পর যখন ভাবলাম আর একটু শুয়ে থাকি, তখনই মোবাইলটা চার্জ দিলাম আর তখনই ইলেকট্রিসিটি চলে গেছে, এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসে নাই। তো মোবাইলে যে চার্জ আছে, তোমাদের ক্লাসটা খুব ভালো করেই হবে, কিন্তু দ্বিতীয় ক্লাস 11টায় আছে, এর মধ্যে যদি ক্লাস ইলেকট্রিসিটি না আসে তাহলে পরবর্তী ক্লাসটা নেওয়াটা সত্যি টাফ হয়ে যাবে। তো খেয়াল করো তোমরা, ফেনল অ্যালকোহল ভালো করে পড়িও, অ্যালডিহাইড থেকে শুধুমাত্র অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা পড়িও। হ্যাঁ, অ্যালডিহাইড থেকে শুধু অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা পড়িও, হ্যাঁ, অন্যগুলো পড়ার দরকার নেই। অ্যালডিহাইডের থেকে তোমার মনে করো যদি পড়ো আর কি, এমসিকিউর জন্য পড়তে পারো, যেমন কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কারা দেয় না, অ্যালডিহাইডের সক্রিয়তা, এগুলো একটু পড়লে পারবে। অ্যালডিহাইড থেকে একটু দেখে নিও, কারণ এমসিকিউ প্রশ্ন হতে পারে, এমসিকিউর সিলেবাস দেওয়াটা খুব টাফ। আবারও বলছি, এমসিকিউর সিলেবাস বলতে পারো তোমাদের পড়ানো হয়েছে অর্গানিক কেমিস্ট্রি, এমন অনেকটাই দেব। এমসিকিউর জন্য কোনো সিলেবাস আসলে ধরাবাধা ঠিক করে দেওয়া ঠিক না। সিকিউর জন্য এই সিলেবাসটা দিয়েছি, কিন্তু এমসিকিউ মোটামুটি তোমাদের পরিচিত, হ্যাঁ, পড়াইছি, এরকম এমসিকিউ গুলাই আমরা দেব। এটার কোনো সিলেবাস আসলে দেওয়া ঠিক না। আবারও তোমাদের বলে দিই, পরে বলিও না স্যার আপনি এমসিকিউ আমাদের সিলেবাসের বাইরে থেকে দিয়েছেন। এমসিকিউর জন্য সত্যিকার অর্থে কোনো সিলেবাস কখনোই ধার্য করে দেওয়া ঠিক না। এমসিকিউ তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে 15টা হবে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 15টা হবে, 30টা প্রশ্ন হবে। তো তোমাদের যে টপিকগুলো থেকে দিয়েছি এইগুলা থেকে 15টা প্রশ্ন অরেঞ্জ করা সত্যি টাফ। তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি মনে করো যে তোমার অন্যান্য জিনিসগুলো তোমাদের পড়তে হবে। অর্গানিক কেমিস্ট্রির জন্য আসলে সত্যিকার অর্থে কোনো সিলেবাস নেই, কিন্তু তোমাদের পড়ানোর ভিতরে একদম সহজ বিষয়গুলোই দেওয়ার চেষ্টা করব, এটা মাথায় রাখিও। তাহলে 3 নাম্বার চ্যাপ্টার কি পড়বা, 3 নাম্বার চ্যাপ্টার থেকে কি পড়বা, ফুল চ্যাপ্টার কিন্তু পড়া আছে, তারপরে গুরুত্ব দিয়ে তুমি 3 নাম্বার চ্যাপ্টার কি পড়বা দেখো, কথাগুলো মনে রাখিও। 3 নাম্বার চ্যাপ্টার থেকে কি পড়বো, যেমন মনে করো একটা দ্রবণ, তার, আমি একটু বোর্ডে যাই, হ্যাঁ, 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে আগে কিভাবে কি ধরনের প্রশ্নগুলো হচ্ছে, আমি একটু আমার ট্রাইপডটাকে একটু এভাবে স্থান করতে হবে, কারণ জানালা খোলা তো, জানালার রিফ্লেকশনটা যেন না দেখা যায়, এই জন্য একটু বাঁকা করে ট্রাইপডটা বসছি, দেখো যতটুকু দেখা যায়। ইলেকট্রিসিটি নেই বলে ক্লাস বন্ধ থাকবে বিষয়টা একেবারেই কখনোই তা হবে না, কখনোই। হ্যাঁ, দেখো সবাই, হ্যাঁ। সবাই একটু মনোযোগ দাও। যেমন মনে করো 3 নাম্বার চ্যাপ্টারে এরকম এই পাত্র দিয়েই সব থাকে, আসলে 3 নাম্বার চ্যাপ্টার মানে এই পাত্রের খেলামেলা। এক পাত্রে থাকবে মনে করো যে কি, যেমন সোডিয়াম কার্বনেট আছে Na2CO3, লেখা আছে কি 5 গ্রাম,
কয় গ্রাম? 5 গ্রাম। কতটুকু দ্রবণ? মনে করো যে 70 ml দ্রবণের মধ্যে 70 ml এর মধ্যেই 5 গ্রাম আছে। তাহলে এটা একটা দ্রবণ, এর মধ্যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করেছো, এরকম একটা চিত্র আছে, খেয়াল করো। আর এটা মনে করো সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার ঘনমাত্রা দেওয়া আছে, এটা মনে করো সেমিমোলার দ্রবণ, এটা হচ্ছে মনে করো 20 ml। বুঝিও এটা হচ্ছে 2 নং পাত্র। এখন এই দুইটা দ্রবণকে একত্রিত করলাম, মিশ্রণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয় হবে না অম্লীয় হবে? বিক্রিয়া করবে তারা দুইজনে, বিক্রিয়া করার পর সোডিয়াম কার্বনেট বাকি থাকবে নাকি সালফিউরিক অ্যাসিড বাকি থাকবে? লিমিটিং বিক্রিয়ক একটা হয়ে যাবে, একটা নিঃশেষ হয়ে গেলে আরেকটা বাকি থাকবে। কোনটা বাকি থাকবে? এটা কি H2SO4 নাকি সোডিয়াম কার্বনেট? আবার বাকি থাকলে তার কি পরিমাণ বাকি রইল এবং ওই পরিমাণ পদার্থ এখন কতটুকুর মধ্যে আছে? আগে এই দ্রবণের ছিল 70 ml, এই দ্রবণের ছিল 20 ml, দুইটা দ্রবণ কিন্তু এখন একত্রিত করে 90 ml হয়ে গেছে। এখন 90 ml এর মধ্যে কোন পদার্থটি কত গ্রাম অবশিষ্ট আছে বা কত মোল অবশিষ্ট আছে, সেই পরিমাণ কতটুকু আয়তনে থাকলে তার নতুন ঘনমাত্রা কত? যেমন মনে করো সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে, এখন সোডিয়াম কার্বনেট যেটাই অবশিষ্ট আছে এখন তার ঘনমাত্রা কত সেটাও বের করতে বলা হতে পারে। অথবা এখন এই মিশ্রিত দ্রবণ, দুইটা দ্রবণকে একত্রিত করার পর বিক্রিয়া করার শেষে নিশ্চয়ই কোনো একটা বাকি থাকবে, হয় ক্ষার না হয় অ্যাসিড, এখন তার পিএইচ কত? তাহলে আমরা বলতে পারি এই দুইটা দ্রবণকে একত্রিত করব মনে করো 3 নং পাত্রে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নং পাত্র, এখানে 1 + 2 দুটোটা যোগ করেছো। এখন প্রশ্ন একটা হতে পারে লাস্ট মিশ্রিত হওয়ার পর পিএইচ কত? মিশ্রিত হওয়ার পর কার পরিমাণ কত? সোডিয়াম কার্বনেট অথবা যে কেউ, সোডিয়াম কার্বনেট অথবা H2SO4 কয় গ্রাম বা কয় মোল আছে? তাহলে দ্রবণের প্রকৃতি কেমন তা তুমি বলতে পারবা। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসলে করা হয়ে থাকে অ্যাসিড বেইজের। এখন এই পরিমাণটা 5 গ্রাম না থেকে এখানে তার ঘনমাত্রাও কিন্তু দেওয়া থাকতে পারতো 0.1 মোলার, 0.2 মোলার, কিন্তু 5 গ্রাম 70 ml থাকলে কত হয় তার ঘনমাত্রা, এটা আগে তোমাকে বের করতে হবে। অথবা এখানে 5 গ্রাম না থেকে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারতো 1% সোডিয়াম কার্বনেট, 2% সোডিয়াম কার্বনেট দ্রবণ, তাহলে পার্সেন্টেজ থেকে তোমাকে আগে মোলারিটি বের করতে হবে, কারণ মোলারিটি না করলে তো তুমি তাদের বিক্রিয়া করতে পারবে না, পরিমাণ হিসাব করতে পারবে না। এরকম আর কি, বুঝতে পেরেছো? তো এই ঘনমাত্রা আবার পিপিএম এ প্রকাশ করতে বলা হতে পারে, পিপিএম এ প্রকাশ করতে বলা হতে পারে, বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো তোমার অ্যাসিড ক্ষারের অঙ্কগুলো সাধারণত থাকতে পারে। আচ্ছা, আর কোনটা থাকতে পারে? যেমন মনে করো এইখানে এই যে সোডিয়াম কার্বনেটে তুমি মনে করো সালফিউরিক অ্যাসিড দিয়েছো, যে কোনো কার্বনেট লবণে, দেখো খেয়াল করিও, যে কোনো কার্বনেট লবণে ম্যাম কিন্তু এগুলো করাবে। যদি ম্যাম না করে আমিও করাবো, যদি ম্যামকে সাহায্য করার জন্য, কারণ ম্যাম পুরোটা চ্যাপ্টার পারবে কিনা এই 2-1টা ক্লাসে, যদি না পারে আমিও করাবো। সোডিয়াম কার্বনেটের এই যে আমরা জানি, একটু খেয়াল করো সবাই খেয়াল করো, এই যে দেখো সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের মধ্যে মনে করো H2SO4 দিয়েছো। তোমরা কি জানো যে কোনো কার্বনেট লবণ, এটা ক্যালসিয়াম কার্বনেট হোক, সোডিয়াম কার্বনেট হোক, কার্বনেট লবণে অ্যাসিড দাও, অ্যাসিড দিলে H2SO4 দাও, HCl দাও, যেটাই দাও, তুমি জানো এখান থেকে সৃষ্টি হবে সোডিয়াম সালফেট, আর সাথে সৃষ্টি হবে, দেখো এই দুইটা সোডিয়াম দুইটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে সরিয়ে সালফেটের সাথে সোডিয়াম সালফেট হলো, আর এই দুইটা হাইড্রোজেন HCO3 কে নিয়ে কার্বনিক অ্যাসিড হবে, কার্বনিক অ্যাসিড থাকে না, ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর পানি হয়। তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ এখানে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। এখন তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে এসটিপিতে অথবা এসএটিপিতে কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত লিটার, মানে কয় লিটার আয়তন সৃষ্টি হয়েছে, কত লিটার? এই যে এই দুইটা পাত্রের দ্রবণকে একত্রিত করছো, নিশ্চয়ই এদের মধ্যে বিক্রিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে। এখন কার্বন ডাই অক্সাইড কত ml সৃষ্টি হচ্ছে, এসটিপিতেও বলতে পারে, অন্য কোনো তাপমাত্রাও বলতে পারে, সেভাবে বের করতে হবে। তাহলে আমরা এই 3টা প্রশ্ন স্টার দিয়ে রাখি, যদি প্রশ্ন করি এই ধরনের প্রশ্ন করব। পারো কি না পারো সেটা তুমি জানো না, কিন্তু এই যে প্রশ্ন, এই যে দেখো এখানে দুইটা দ্রবণকে একত্রিত করবা, পিএইচ কত হতে পারে, তার মানে তোমাকে আগে কিন্তু দেখতে হবে কে বাকি আছে, এ বাকি আছে নাকি এ বাকি আছে। তাহলে দ্রবণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। অথবা এই দুইটা দ্রবণকে একত্রিত করব, এই দ্রবণে হ্যাঁ নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কত ml সৃষ্টি হচ্ছে, কত লিটার সৃষ্টি হচ্ছে এসটিপিতে বা অন্য কোনো তাপমাত্রায়, এগুলো বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কার্বনেট লবণের বিক্রিয়াও কিন্তু হয়ে গেল। আমরা জানি যে কোনো কার্বনেট লবণ, এটা সোডিয়াম কার্বনেট না হয় এটা ক্যালসিয়াম কার্বনেটও হতে পারে, ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু তোমার কি ক্ষারীয় লবণ। সোডিয়াম কার্বনেট যেমন ক্ষারীয় লবণ, ক্যালসিয়াম কার্বনেটও ক্ষারীয় লবণ। চুনাপাথরের মধ্যে অ্যাসিড দিলে কিন্তু এই তোমার কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে চাচ্ছি দ্রবণের প্রকৃতি কেমন, পিএইচ কত ইত্যাদি, এগুলা নিয়ে তোমরা একটু পড়াশোনা, এই যে আমি দেখাই দিলাম এরকম একটা একটা নমুনা প্রশ্ন এখানে দাঁড় করাই দিলাম। আমি জানি না কজনে বুঝেছো, যারা বুঝতে পারোনি
তারা হয় তোমরা টিচারের কাছে বুঝো, না হলে যারা ভালো বুঝেছে ওদের কাছ থেকে বুঝো। আর একান্ত যদি কারো কাছে না পাও, তারপরে তো সবার শেষে আমি আসি, আমাকে বলবা, আমি প্রয়োজনে এই প্রশ্নটি একদিন করিয়ে দেব। গেল এটা। এরপরে জারণ বিজারণ থেকে প্রশ্ন হতে পারে। জারণ বিজারণ 3টা প্রশ্ন হতে পারে, 3টা থেকে 2টা। 3টা প্রশ্ন হতে পারে, 3টা থেকে 2টা। তাহলে 3টা প্রশ্ন কোত্থেকে হবে? এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা হবে। এই অ্যাসিড বেস থেকে একটা, জারণ বিজারণ থেকে একটা, আর অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা। এই 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্ন থেকে যে কোনো 2টা দিতে হবে। তাহলে আমরা বলতে চাই জারণ বিজারণের কি অঙ্কগুলো তোমাদের করিয়েছি? লোহার ভেজাল নির্ণয়, আয়োডোমিতি আয়োডিমিতির এই জারণ বিজারণের সমতাকরণ, তারপরে তোমার 2টা পাত্রের দ্রবণ, সেখানেও মনে করো এরকম আছে। সে ফর এক্সাম্পল, এদিকে খেয়াল করো, মনে করো এখানে এখানে মনে করো ফেরাস সালফেট দ্রবণ আছে, ফেরাস সালফেট দ্রবণ, এখানে ফেরাস সালফেট দ্রবণ আছে। মনে করো এটা ঘনমাত্রা 0.2 মোলার, এটা মনে করো 30 ml, এটা 1 নং পাত্র। আচ্ছা, এটা আছে মনে করো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় KMnO4, অথবা মনে করো এটার ঘনমাত্রাই দেওয়া নাই, এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, এটা 30 ml। এখন এই দ্রবণ সমতুল্য, মানে কি এই দ্রবণটা দ্বারা এটাকে পূর্ণরূপে প্রশমন করা যায়। তাহলে এখানে কয় গ্রাম বা কতটুকু এখানে ফেরাস সালফেট আছে বের করা। ফেরাস সালফেটের পরিমাণ কত বা আয়রনের পরিমাণ কত, এখানে আয়রনের পরিমাণ কত। লোহা ফেরাস সালফেটের পরিমাণ বের করতে পারলে আয়রনও পারবো, কারণ এখানে ফেরাস আয়নের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হয়। এটা কিন্তু লেখা থাকবে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অম্লীয় মানে এখানে H2SO4 যুক্ত আছে। তাহলে এই 2টা দ্রবণকে একত্রিত করলে এদের মধ্যে সংঘটিত বিক্রিয়া সমতাকৃত সমীকরণ লাগবে। তারপরে ওই সমতাকৃত সমীকরণ থেকে লিখতে হবে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রশমন করতে ফেরাস সালফেট কতটুকু লাগে। তারপর এটা যেহেতু প্রমাণ দ্রবণ, এটাকে আগে লিখবা। 1 মোল মানে হচ্ছে 1000 ml, 1 মোলার এতটুকু দ্রবণ ইকুয়াল টু কত মোল ফেরাস আয়ন। তারপরে এইভাবে কিন্তু লোহার পরিমাণ আমরা বের করতে পারি। দেখো খেয়াল করো কিন্তু এখন এখানে ফেরাস সালফেট না থেকে তো এখানে অক্সালিক অ্যাসিড থাকতে পারে, H2C2O4। অক্সালিক অ্যাসিডের সাথেও কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হয়। প্লিজ বাবা খেয়াল করবেন, এখানে ফেরাস সালফেট না থেকে অক্সালিক অ্যাসিডও থাকতে পারে। তো মনে করো অক্সালিক অ্যাসিডের সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হয়, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না থেকে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটও থাকতে পারে, K2Cr2O7। মাইন্ড ইট। এখানে ফেরাস সালফেট না থেকে অক্সালিক অ্যাসিড থাকতে পারে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না থেকে পটাশিয়াম ডাইক্রোমেট থাকতে পারে। তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হোক আর পটাশিয়াম ডাইক্রোমেট হোক, উভয়ই বিক্রিয়া করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি করে, এটা তোমরা জানো। অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হয়। তাহলে আমরা তো এখান থেকে প্রশ্ন করতে পারি অক্সালিক অ্যাসিড যদি এই দ্রবণটির জায়গায় অক্সালিক অ্যাসিড থাকে, এই দ্রবণটি থাকে, তাহলে সেক্ষেত্রে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হবে? একই প্রশ্ন, এখান থেকেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতে পারে। আমি আবারও বলছি, এই দ্রবণটি 1 নং দ্রবণটি স্থলে ফেরাস সালফাইডের স্থলে যদি H2C2O4 থাকে বা থাকতো, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু সৃষ্টি হতো? পরিবর্তে এখানে যদি ফেরাস সালফেটের পরিবর্তে এটা থাকে, তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু সৃষ্টি হবে? আমি হিন্টস দিয়ে দিলাম, চেষ্টা করো। এগুলো আগে করানো হয়েছে, চেষ্টা করো, না পারলে আমি আছি। আমি এখন আমার পড়ায় যাই, এগুলো ম্যাম পড়াবে, এগুলো ম্যাম পড়াবে। প্রশ্ন তো আমরা করব, কিন্তু প্রশ্নটা চেষ্টা করব একটা প্রশ্ন কঠিন দিতে আর 2টা প্রশ্ন সহজ দিতে। একটা প্রশ্ন একটু কঠিন থাকবে, একটা প্রশ্ন মোটামুটি, আর 2টা প্রশ্ন একটা একেবারে সহজ থাকবে। চেষ্টা করবো একদম সহজ করা। তবে অর্গানিক কেমিস্ট্রির প্রশ্নটা যা যা পড়িয়েছি, প্যারাসিটামল ভালো করে পড়িও, অ্যাসপিরিন ভালো করে পড়িও, কার্যকরীমূলক শনাক্তকরণ অ্যালডিহাইড কিটোনেরটা ভালো করে পড়িও, জৈব অ্যাসিড আর অ্যালডিহাইড কিটোন, জৈব অ্যাসিড অ্যালডিহাইড কিটোন, আর বেনজিন টলুইনের মধ্যে কে অধিক সক্রিয়, বেনজিন নাইট্রোবেনজিনের মধ্যে কে বেশি সক্রিয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, আর হচ্ছে বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন, এই রূপান্তরটা ভালো করে পড়িও, তাহলেই মোটামুটি তুমি সেফ। বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। আসো এবার খেয়াল করো। স্যার আমার ওই 2টা সমস্যা সমাধান করে দিন। আচ্ছা দিচ্ছি, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে কি প্রশ্ন করছি? এখানে ফেরাস সালফেটের আয়রনের পরিমাণ কত, ফেরাস সালফেট থাকলে লোহার পরিমাণ কত চাওয়া হবে, ফেরাস সালফেটের জায়গায় অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড কতটুকু সৃষ্টি হবে চাওয়া হবে। লিখে রাখো, চেষ্টা করে বের করবা, টিচারকে দেখাবা, বড় ভাই থাকলে বড় ভাইকে দেখাবা, না থাকলে আমি আছি। কেউ যদি না থাকে, যার কেউ নাই তার জন্য আমি আছি। দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া
আমরা পড়ছি ডি কার্বক্সিলেশন। স্বামী খেয়াল করো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে COOH, যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে NaOH, তাহলে দেখো এটার এইচ আর এই ক্ষারের ওএস মিললে হয়ে যাবে পানি। সবাই একটু মনোযোগ দিবা। আর এখানে কিন্তু একটি লবণ পাওয়া যাবে, কার? COONA। এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। যে কোনো জৈব অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করলে এই লবণটা সৃষ্টি হয়। এখানে বেনজিন না থেকে CH3 থাকতো, একদম সহজ বিষয়। দেখো CH3COOH যদি থাকতো অ্যাসিডিক অ্যাসিড, তাহলেও সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করত এবং বিক্রিয়া করে পানির সৃষ্টি হতো, এবং সাথে কিন্তু CH3COONA। আসলে এখানে কে আছে, বেনজিন নাকি CH3? এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে বিক্রিয়ায় COOH এর এইচ ক্ষারের ওএস মিলে লবণ হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কেমন ছিল। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কাকে বলে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানের প্রশ্ন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া। মনে রাখবেন, যদিও সিলেবাস এটা দেওয়া ছিল না, কারণ এতগুলো কথা সিলেবাসে ওখানে স্প্রেডশিটে লেখা যায় না। উডস বিক্রিয়া সবাই ক্লাসে বলে দিচ্ছে, এগুলো ক্লাসের জন্য রেখে দিয়েছি, পরে আবার বলিও না স্যার এগুলো সিলেবাসের বাইরে আসছে। উডস বিক্রিয়া এগুলো একটু লিখে নাও, এগুলো অবশ্যই আসবে। উডস বিক্রিয়া, তারপরে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, কাকে বলে? এরপরে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তারপরে ক্লিমেনসেন বিজারণ। এই কয়েকটাই। ক্লিমেনসেন এত বিজারণ কিছুতে কি? লিখছেন দেখাই যাচ্ছে না। আগো সমস্যা আছে গো, দেখাচ্ছি, রাখ। নে এবার দেখ, দেখতে পাচ্ছ? আরে ইলেকট্রিসিটি নাই, জি স্যার জানালা খুললা, দেখাচ্ছি। জানালা খুললা ক্লাসটা নিতেছি রে। ক্লাসটা যদি মিস হয়ে যেত তো অনেক বড় মিস, তোরা তো ফরস না। নে এবার দেখ, দেখতেছিস এবার? রাইতে নিতেন হয়ে যেত। রাইতে, রাইতে নেটওয়ার্কের সমস্যা আচ্ছা, থাকে। হয়েছে। এখন কি দেখতে পাচ্ছিস? জি স্যার হ্যাঁ স্যার। দেখা যায়। এই সাইটটা বিক্রিয়া যে না পড়বো তার মতো কপাল পরা দুনিয়াতে আর একটা জন্মায় নাই। এমন পরীক্ষা খুব কম আছে, এগুলোর ভিতর থেকে একটা না একটা আসে না। হয় সিকিউ, না হয় উদ্দীপক, না হয় MCQ, কোথাও না কোথাও এদের এগুলো আছে, আসে। আরো কয়েকটা আছে, এগুলা শেষ করে ফেলবা, কোনো এগুলা বাদ রাখবা না। এগুলো হচ্ছে এমন বিক্রিয়া, নেমিং বিক্রিয়া বলে এগুলাকে, যেমন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, নাইট্রেশন, নেমিং বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট, হ্যাঁ, গ্রিকারক, গ্রিগনার বিকারক, এই নেমিং জিনিসগুলো একেবারে খুব বেশি আসে। তো একটু খেয়াল করো, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম। ডি মানে অপসারণ, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডের অপসারণ, ডি মানে অপসারণ, ডিহাইড্রেশন মানে পানির অপসারণ, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডের অপসারণ। এখন তুমি খেয়াল করো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? জৈব অ্যাসিড, বিশেষ করে আর কি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিড নিলেও চলবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিলে ভালো হয়। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন এটা অথবা এটা, যেটাকেই নাও, যেমন আমরা নিচ্ছি, মনে করো, খেয়াল করো সবাই, বেনজিন COONA, এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে নিলাম, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তার সাথে সোডা লাইম। সোডা লাইম অর্থ হচ্ছে মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিশ্রণকে বলে সোডা লাইম। এখন এই COO আর হচ্ছে NaO, দেখো খেয়াল করো, COON আর NaO এই দুইটা মিলে হয় সোডিয়াম কার্বনেট, Na2CO3। আর এই এইচ, এই বেনজিনের এই জায়গাটা চলে, এই যে গ্রুপটা চলে যাওয়াতে এখানে এইচটা আসলো, তাহলে পাওয়া গেল কি বলো? বেনজিন। বুঝার একটু চেষ্টা করিও। এই যে বেনজিন পাইলাম, তাহলে জৈব অ্যাসিডের যেমন বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করলেই কিন্তু বেনজিন পাওয়া যায়। তার মানে এখানে COON এটা কিন্তু সোডিয়াম কার্বনেট হিসেবে চলে যাচ্ছে। এই যে বিক্রিয়াটা খেয়াল করো, তাহলে আমরা যদি আমরা যদি বেনজোইক অ্যাসিডও এখানে নেই, সোডিয়াম, এই যে দেখো খেয়াল করো, আমরা যদি বেনজোইক অ্যাসিডও যদি এখানে নেই, আমরা যদি বেনজোইক অ্যাসিডও যদি এখানে নেই, তাহলে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে তো সোলাইমের মধ্যে ক্ষার নাই, সোডা লাইমের মধ্যে কি ক্ষার নাই? তো নিচে লিখে না, তো দেখা যাবে না। সোডা লাইমের মধ্যে কি ক্ষার নাই? দেখো, দেখো
একটু খেয়াল করো, যদি আমরা এখানে বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ না নেই, যদি বেনজোয়িক অ্যাসিডও নেই, তাহলে বেনজোয়িক অ্যাসিডের মধ্যে তাকে যদি সোডা লাইম সহযোগে তাপ দেয়, এখানে কি ক্ষার নাই? আছে। তাহলে দেখো এই বেনজোয়িক অ্যাসিড প্রথমে এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, সোডা লাইমের ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই লবণটা আগে হবে, তারপরে এই লবণটা অবশিষ্ট আরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে আরো আছে তার সাথে বিক্রিয়া করে বেনজিনে পরিণত হবে। তার মানে আমরা বেনজোয়িক অ্যাসিড কিংবা সোডিয়াম বেনজয়েট, বেনজোয়িক অ্যাসিড কিংবা তার লবণ সোডিয়াম লবণকে আমরা সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে আমরা বেনজিন পাচ্ছি। তার মানে এখানেও কিন্তু তুমি এই দুইটাই পাবা, বুঝতে পেরেছো? এই দুইটাই পাবা, এই সোডিয়াম কার্বনেট আর বেনজিন পাবা। তাহলে আমরা বুঝতে পারলাম সোডিয়াম বেনজোয়েট অথবা বেনজোয়িক অ্যাসিড, এটা নিলে খুব ভালো বিক্রিয়া হবে। বেনজোয়িক অ্যাসিড নিলে প্রথমে বেনজোয়িক অ্যাসিড আগে সোডিয়াম বেনজোয়েটে পরিণত হবে, তারপরে বিক্রিয়া করবে। তার মানে বেনজোয়িক অ্যাসিড অথবা সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলেই বেনজিন পাওয়া যায়। তাহলে এখন আমাদের যদি বেনজোয়িক অ্যাসিড আমরা পাই, এখন আমার স্বামী যেটা বলছে এটা আগে স্ক্রিনশট দাও, এটুকু আগে স্ক্রিনশট দাও, তারপরে বলছি। সবাই দেখো, এই ছেলেরা, বেনজিন থেকে টলুইন কিভাবে পাই? বেনজিনের সাথে যদি আমরা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দেই, বেনজিনের এই হাইড্রোজেন কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। অনাদ্র মানে ড্রাই বা অ্যানহাইড্রাস। এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই এইচ আর সিএল মিললে কি হয়ে যাবে? এসিএল। আর এখানে বেনজিনের একটা হাইড্রোজেনের জায়গায় কে আসবে? মিথাইল আসবে। এটাই হচ্ছে টলুইন। তাহলে বেনজিন থেকে স্যার টলুইন হয়ে উপরে গেল। কিছু দেখা যায়। আরে স্যার আসতেছি, রাখ, অস্থির হয়ে যাস কেন? আমি লিখতেছি তো, আমি জানি, দেখাচ্ছি আমি। কি এক বিপদ, বলতেছি বিপদের মধ্যে ক্লাস নিচ্ছি, আইতেছি আমি এখন লেখে, এই যে এখন দেখতেছি, দেখ, দেখতেছস? আমি যে উপরে লিখতেছি এটা আমি জানি যে এখানে দেখা যায় না, একটু আগে তো বলছস, এখন দেখ, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি স্বামী পরশ নাই? আরে এটা বুঝি দেখা দেখা পড়ন লাগবো? এটা এত বেশি পড়ানো হয়েছে, এই যে আমি মুখ থেকে বলতেছি, তোদের তো এনেই বুঝার কথা, এরপরও কি এটা দেখা লাগে? এ অভি বল দেখি, স্বামীরে তুই একটু কিছু ক। অভিরে, তোদেরকে জি স্যার। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এত বেশি পড়ানো হয়েছে, আরে মুখ থেকে ঠোঁট থেকে বের হওয়ার পরে তো তোরা বুঝে যাওয়ার কথা কি বলতেছি। এরপরে দেখ, স্বামী বলবো স্যার আমি বুঝি নাই, কিন্তু বেনজিন থেকে টলুইন কেমনে আসছে? আরে এগুলা হচ্ছে এত ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোরা যদি এগুলা একবারে ঠোঁটস্থ থাকার কথা। বেনজিনের এই হাইড্রোজেনটা একটা মিথাইল দ্বারা প্রতিস্থাপন হয়েছে। ফ্রিডেল এই বিক্রিয়ার কৌশল তোদেরকে পড়াই নাই? প্রথম ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে কি হয়, সিগমা জটিল, তৃতীয় ধাপে সিগমা জটিল থেকে, এগুলো তো পড়ছস। তো এই যে বেনজিন থেকে টলুইন, এটা আমার আজকে বলার কথা না, তারপরে তো বলছি। এখন দেখা কি বুঝছস কিনা হেডা কো, ভয় ভয়ে কিন্তু কইস না স্যার বুঝছি। এই অবি, এগুলা কি আগে হয় নাই রে? বেনজিন থেকে টলুইন কি এগুলো হয় নাই? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তারপরে তার কৌশল, এগুলা কি হয় নাই রে? জি স্যার, হয়েছে স্যার। এই রোহান, রুবায়েত, রুবায়েত, রাত নাই রে আজকে রুবায়েতে? আচ্ছা, কে পাও নাই এই বিক্রিয়াগুলা, এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে বিক্রিয়াগুলো কে পাও নাই বলো তো একটু? এগুলা কি পারবা তো? স্যার হ্যাঁ বলো। স্যার আমার প্রবলেমটা ছিল যে টুলুইন হতে টিএনটি আছে না ওইটা। আসতেছি তো, এই যে অর্ধেকটা করাই ফেলছি, তোর তোর জায়গায় আমি আইতেছি, তুই অস্থির হইস না। এটা বুঝছিস না আগে এটা কো, যে বেনজিন থেকে টলুইন কিভাবে আসলাম? বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড অথবা মিথাইল ব্রোমাইড, যাই হোক মিথাইল ক্লোরাইড নিব, যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের টলুইন পাচ্ছি। তাহলে এই বেনজিন থেকে টলুইন হইলো নি ক, এটা একটা রূপান্তর। এবার আমরা টলুইন থেকে বেনজিন যাব, তাই না? তো মনে রাখবি টলুইনকে, যেমন টলুইন, এবার এটা এটা কিন্তু ছিল বেনজিন থেকে টলুইন। তাহলে এটা বাংলায় কিন্তু বলতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দিলে টলুইন পাওয়া যায়। বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দিলে টলুইন পাওয়া যায়। তারপরে বিক্রিয়াটা দিবি, শুধু বিক্রিয়াটা দিলে কিন্তু নাম্বার দিতে চাইবো না, এক অর্ধেক নাম্বার কাইটেও দিতে পারে, কিন্তু বাংলা কথাটা আগে লিখলে তারপরে বিক্রিয়াটা দিলে জিনিসটা খুবই স্মার্ট হয়, সুন্দর হয়। এরপরে দ্বিতীয় ধাপে আমরা কি লিখবো দেখ, টলুইন থেকে বেনজিন, টলুইন থেকে বেনজিন। অভি দেখ তোরে টাইম কবে কেমন আছে? এটা ছিল বেনজিন, এখানে দেখা যায়, এখানে দেখতো দেখা যায়নি? জি এটা স্যার, ছিল দেখা যাচ্ছে। এটা ছিল বেনজিন থেকে টলুইন।
আর এখন টলুইন থেকে বেনজিন। টাইম কত দেখতে একটু বাপ? স্যার আর 7 মিনিটের মতো আছে। হ্যাঁ 7 মিনিট আছে, 6 থেকে 7 মিনিট আছে। তাহলে টলুইন থেকে বেনজিন। এবার টলুইন থেকে কিভাবে বেনজিন যাব বাবা একটু খেয়াল কর। টলুইনকে মনে রাখবা তীব্র জারক দ্বারা জারিত করলে, টলুইনকে যেমন টলুইনকে যদি আমরা তীব্র জারক দ্বারা জারিত করি, জারক থেকে কি আসে? জায়মান অক্সিজেন আসে। তীব্র জারক হিসাবে অনেকগুলোই ব্যবহার করতে পারি। ক্রোমিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, গারোনাইট্রিক অ্যাসিড দিয়েও জারিত করতে পারি। তাহলে টলুইনকে যদি আমরা তীব্র জারক দ্বারা জারিত করি, জানো কি হয়? একটু মনে রাখবা সব সময়। এই কার্বন থাকবে, 2টা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেনকে নিয়ে পানি হবে, আর আরেকটা হাইড্রোজেন, আর এখান থেকে 2টা অক্সিজেনকে নিয়ে COOH হবে। বেনজোইক অ্যাসিড বাবা, এই যৌগটার নাম মনে রাখবা একটু। টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। বেনজোইক অ্যাসিড, এটার নাম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, খেয়াল করিও। হ্যাঁ, তাহলে আমরা পুরাতন মতবাদ, জারণ বিজারণের পুরাতন মতবাদ অনুযায়ী আমরা জানি কোন যৌগে অক্সিজেন যুক্ত হওয়া আর হাইড্রোজেন চলে যাওয়া এটা হচ্ছে জারণ, অথবা শুধু অক্সিজেন যুক্ত হওয়া, অথবা শুধু হাইড্রোজেন অপসারণ হওয়া, অথবা দুইটাই একসাথে ঘটা, এটাকে আমরা জারণ বলি পুরাতন মতবাদ অনুযায়ী। তাহলে এখানে কিন্তু দেখো 2টা হাইড্রোজেন অপসারণ হয়েছে, একটা হাইড্রোজেন আছে মাত্র, 2টা চলে গেছে, আর 2টা অক্সিজেন ঢুকছে। তাহলে এখানে সমতাকরণ করা দরকার নাই। কয়টা অক্সিজেন লাগলো? 3টা। দরকার নাই সমতাকরণ করার। টলুইনকে জারিত করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়, এটা বুঝছো? এখন তুমি যদি বেনজোইক অ্যাসিড পর্যন্ত আসতে পারো তাহলে বাকিটা বলো। এবার বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে যাব? এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি পাবো? এখানে সোডিয়াম কার্বনেট পাবো, আর সাথে বেনজিন পেয়ে যাব। দেখো একদম ইজিলি হয়ে গেল। আমরা একটু আগে বলেছি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে বেনজোইক অ্যাসিডকেও সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, বেনজিন পাওয়া যায়। এই দেখো এখান থেকে COO গ্রুপটা চলে গেছে, আর এখানে Hটা রয়ে গেল, বেনজিন হয়ে গেল, সোডিয়াম কার্বনেট হয়ে গেল। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা যদি টলুইন থেকে বেনজোইক অ্যাসিড আসতে পারি, বেনজোইক অ্যাসিড থেকে আমরা বেনজিনে সহজে যেতে পারলাম। টলুইন থেকে যদি বেনজোইক অ্যাসিড, তাহলে আরেকটা লাইন লিখতে হবে এখানে নিচে আরেকটা। তাহলে টলুইন থেকে বেনজিন, 2টা বিক্রিয়া কি? প্রথমে টলুইনকে বেনজোইক অ্যাসিড দিলাম, তারপরে বেনজোইক অ্যাসিড থেকে বেনজিনে গেলাম। দেখো এবার তো কিন্তু বাংলা কথাগুলো লিখতে হবে। এখানে ভাষাটা কি লিখতে হবে? প্রথমে তুমি লিখতে হবে টলুইনকে জারিত করে প্রথমে বেনজোইক অ্যাসিড, পরে বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এই বাংলা কথাটা লেখার পর এরপর 2টা বিক্রিয়া সুন্দর করে দিবা, একদম 3-এ 3। কারো বাবার ক্ষমতা নাই তোমাকে একটা নাম্বার কেউ কম দেয়। তো আমরা এই যে নিচের দিকের বিক্রিয়াটা আমরা একটু আগে দেখাইছি, তোমরা নিশ্চয়ই দেখছো। এই যে দেখো বেনজোইক অ্যাসিড, দেখো বেনজোইক অ্যাসিড, এই যে বেনজোইক অ্যাসিড, এই যে তুমি বেনজোইক অ্যাসিড এখানে পাইলাম, এই বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলেই কিন্তু বেনজিন পাওয়া যায়। দেখো তাহলে আমাদের টলুইন থেকে বেনজিন হয়ে গেল, বেনজিন থেকেও টলুইন হয়ে গেল, টলুইন থেকেও বেনজিন হয়ে গেল। দেখো উপরেও দেখো, উপরে ছিল আমাদের বেনজিন থেকে টলুইন, তারপরে টলুইন থেকে বেনজিন করতে গিয়ে উপরে একটা বিক্রিয়া আছে, টলুইনকে প্রথমে জারিত করে বেনজোইক অ্যাসিড বানাইছি, তারপরে বেনজোইক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করেছি, তোমাদের কি হয়ে গেল? বেনজিন হয়ে গেল, সোডিয়াম কার্বনেট প্লাস বেনজিন পাওয়া গেল। সবাই একটু মনোযোগের সাথে শোনো। এই যে এই পড়াগুলো, এগুলা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায়। আর তোমাদের যে কাজটার কথা বলেছি, আগামী ক্লাসে খুব ভালো করে ক্লাসে পড়ে তারপরে ঢুকবা। অ্যালডিহাইড এবং কিটোন কার্যকরীমূলক কিভাবে টলেন বিকারক বা ফেলিং দ্রবণ দ্বারা শনাক্তকরণ করা হয়, 2,4 ডিএনপির সাথে কি বিক্রিয়াটি যেন নির্ভুল লেখা হয়, কি ধরনের অদক্ষেপ সৃষ্টি করতেছে। এই কমলা হলুদ অদক্ষেপ 2,4 ডিএনপিএস যোগ করলে কমলা হলুদ অদক্ষেপ যদি পড়ে, নিশ্চিত সেখানে কার্বনিল গ্রুপ আছে, অর্থাৎ অ্যালডিহাইড না হয় কিটোন। এখন এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন তা নিশ্চিতকরণ করার জন্য আমরা নমুনা যৌগ আবার নতুন করে একটা টেস্ট টিউবে এবং টলেন্ট বিকারক নিব, 2টা নিয়ে টলেন্ট বিকারকের সাথে নমুনা যৌগ যোগ করে হালকা একটু নাড়া দিয়ে আমরা ফুটন্ত পানিতে রেখে দিব বিকারের মধ্যে। যদি বিকারের টেস্ট টিউবের ভিতরের দেয়ালে সিলভারের প্রলেপ বা দর্পণ সৃষ্টি হয় তাহলে অ্যালডিহাইড মূলক ছিল, আর যদি কোনো দর্পণ টর্পণ না দেখা যায় তাহলে কিটোন ছিল। এটা সুন্দর করে এবং বিক্রিয়াগুলো যেন ভুল না হয় এটার দিকে একটু খেয়াল রাখিও। আর ভালো করে পড়িও। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক দিয়ে কিভাবে পার্থক্য, এগুলো অনেক পড়ছো তোমরা, এগুলো ভুল হওয়ার কথা না। তারপরে তোমার এই যে
ফেনলের বিক্রিয়াগুলো, ফেনল থেকে প্যারাসিটামল, এটা খুব ভালো করে পড়বা। ফেনল থেকে প্যারাসিটামল, ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে অ্যাসপিরিন, তিনটা জিনিস। ফেনল থেকে তিনটা জিনিস, বেনজিন, অ্যাসপিরিন, প্যারাসিটামল। ফেনলের থেকে বেনজিন খুবই সহজ। ফেনলকে জিঙ্কের গুঁড়া বা দস্তার গুঁড়া সহযোগে তাপ দিলেই জিঙ্ক পাওয়া যায়। জিঙ্ক অক্সাইড প্লাস বেনজিন পাওয়া যায়। ফেনলকে দস্তার গুঁড়া সহযোগে তাপ দিলেই তোমার বেনজিন পাওয়া যায়। একটু দেখিও তোমরা যে ফেনল থেকে কিভাবে বেনজিন হলো। ফেনল কেন অম্লধর্মী? ফেনল এত সক্রিয় কেন? কারণ ফেনলের ওএইচ গ্রুপ থাকার কারণে ফেনল সক্রিয়। ফেনল থেকে যদি এইচটা বেরিয়ে যায়, এইচ প্লাসটা, মানে ফেনলের ওএইচ থেকে যখন এইচটা চলে যায় তখন ফেনক্সাইড আয়ন সৃষ্টি হয়। ফেনক্সাইড আয়ন, বেনজিন ও মাইনাস, এটাকে বলে ফেনক্সাইড আয়ন। এটা আরো সক্রিয়, ফেনল থেকেও আরো সক্রিয়, আরো স্থিতিশীল, মানে আরো কি বলবো এটা, ফেনক্সাইড আয়নের বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব আরো বেশি। তো এই ফেনক্সাইড আয়ন রেজোনেন্স হয় অনেক বেশি। এই বিষয়গুলো একটু পরে ইনশাল্লাহ আসবা। আর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আগেও পড়েছো। কৌশলগুলো সবসময় তোমরা এখনো ভুল করো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কি ঘটছে, কিভাবে ঘটছে। হ্যালোজেনেশন বিক্রিয়াটা একটু ভালো করে পড়িও, কারণ সবসময় তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আসে, নাইট্রেশন আসে, হ্যালোজেনেশন তো চলে আসতে পারে। তাহলে বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া, যেমন ব্রোমিনের বিক্রিয়া দিব ফেরিক ব্রোমাইডের উপস্থিতিতে, ফেরিক ব্রোমাইড এখানে প্রভাবক, তাহলে তোমার ব্রোমোবেনজিন পাওয়া যাবে। ফেরিক ক্লোরাইড নিয়ে ক্লোরিন নিলে ক্লোরোবেনজিন পাওয়া যাবে। এগুলো একটু পড়বা, হ্যালোজেনেশনটা পড়বা। হ্যাঁ, তাহলে এগুলো আমরা ইনশাল্লাহ দেখে আগামী ক্লাসে যুক্ত হই। আগামী ক্লাসে চেষ্টা করব আবার প্রশ্ন যেগুলো আসছে সেগুলোর ভিতর থেকে কোনো একটা জিনিস দেখানোর জন্য। ঠিক আছে, তোমাদের লিংক স্যার আমার ওইটা কোনটা? ওই যে স্যার টিএনটি, টিএনটি কি? স্যার ওই যে টুলুইন হতে যে টিএনটি প্রস্তুতি ওইটা। এটা তো হয়েছে, যা। স্যার এটা হয় নাই। আরে হয়েছে, কি কস, কি রে কয় অবি তে স্বামী? স্যার আমার তো মনে হয় স্যার হয় নাই। টলুইন থেকে টিএনটি 3 বার নাইট্রেশন করলে টিএনটি পাওয়া যায়। যদি না হয় আগামী ক্লাসে করিয়ে দেব, যা। যদি না হয় আগামী ক্লাসে স্যার তাহলে স্যার ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা। কিন্তু আমি যেগুলো বলছি এগুলো আগে এগুলো একটু ভালো করে পড়ে আসিস। যেগুলো বলছি বাকি যেটা হয় নাই এটা তো হয়ে যাওয়ার কথা আছে। যদি না হয় ইনশাল্লাহ আমি আগামী ক্লাসেই টলুইন থেকে টিএনটি কিভাবে হচ্ছে আমরা এগুলো দেখাই দিব। কেমন? দেখাই দিলে এগুলো একটু ভালো করে পড়ে নিস। আর 3 নাম্বার চ্যাপ্টারটার দিকে একটু খেয়াল কর। 3 নাম্বার চ্যাপ্টারটা একটু ভালো করে রিভিশন কর বাবা। 3 নাম্বার চ্যাপ্টারের পড়াগুলো জারণ বিজারণ কিন্তু কম কঠিন না, ভালো কঠিন কিন্তু। তো জারণ বিজারণ, তারপর আজকে যে নমুনা প্রশ্নগুলো দেখাইছি এগুলো একটু চেষ্টা কর। না পারলে আমাকে বলিস, প্রয়োজনে আমি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করব। ঠিক আছে, যদি সম্ভব না হয়, কারো কাছে না বুঝিস, কেউ তোকে দেখাচ্ছে না, আমি প্রয়োজনে একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে তোদেরকে আমি দেখিয়ে দেব। এটুকু আমাকে বলতে হবে। ঠিক আছে, তোরা আগে নিজেরা চেষ্টা কর। কেমন? হ্যাঁ, জি স্যার। লিঙ্কটা দেওয়া আছে।